তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হয় আমাকে এই কোরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 26। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোনো রকমে হাঁটতে চলতে পারতো। তাই একদিন বাবা আর ফুপুকে ডেকে কোরবানির ব্যবস্থা করে। তার এক কথা, নাতবউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দেবে। তাই তো এক প্রকার জোর করে তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিচ্ছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কি রে, কি করিস? তিথি, সালাম করি। তা তো দেখতেই পারছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়। নানি তো বলছে আপনি যখন আমাকে ওঠাবেন তখন সালাম করা বাদ দিতে। ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো আর কি বলেছে তোর নানি? আরও অনেক কথা বলেছে। কি বলেছে? পেটে হাসি চেপে রেখে বলেছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমোতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি যেন না করি। হয়েছে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে। কানের নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফেলাইয়া দিমু, ওরে কোলে করে খাটে নিতে হবে। যা খাটে যা। ও, এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করছে। কি বুঝছোস? আমি এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটা দিয়েছিল? বলে ফিক্কারে হেসে দিয়েছে। আপনি মারেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। কি হলো, মারেন, না হলে কোলে করে বিছানা নিয়ে যান। ওই তোর তো সাহস একদিনেই বেড়ে গেছে। আমার কথার উপর দিয়ে কথা বলিস, যা বিছানায়। ধমক দিয়ে ও আবার আমায় খুব ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগে ও আমায় ফোনে বলেছিল, ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া এটা কি? তিথি, খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। বলে গালে একটা চুমু দিল। আচ্ছা আপনি এমন কেন? কেমন? আমি, এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরাইছে? আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? তোর অত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমাতে পারবি না। আচ্ছা বলে শাড়ি খুলতে লাগলো। ওই কি করিস? কেন আপনি না বললেন এটা পরতে? বলেছি, তাই বলে কি এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলছে, ভাইয়া কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। মামা মামিকে দেখিয়ে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না। কেন? কি ডাকবো, আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এইদিকে আয়। কেন, মারবেন? না আয়, শোন তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়, তার স্বামীর মা বাবাকে মা বাবাই ডাকতে হয়। চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয়, মনে থাকবে? থাকবে, ঠিক আছে। এখন ঘুমা বলে আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো, কিন্তু বালিশে না, আমার বুকেই। কি রে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এইভাবেই ঘুমোতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানা ঘোষা করছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদি আসলো। এসেই তিথিকে খোঁজা শুরু করলো। আমায় বলছে, নাতি, আমার নাতনিটাকে কই রাখলা, দেখি একটু কেমন হলো। তোমার নাতনি আগে যেমন ছিল তেমনি আছে। তা কই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমার জিজ্ঞেস করছো? কি বলিস, ও তো বের হয় নাই। আমার তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসি নাই। কি বলো, আমি তো ওকে ঘরে রেখেই নামাজে গেলাম। তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকেও কোনো পাত্তা নেই, কোথাও পাওয়া গেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে? যেই ভাবা সেই কাজ, দৌড়িয়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম। যা ভেবেছিলাম তাই, গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছে। কি রে, ওখানে কি করিস? ভাইয়া আম খাচ্ছি, খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া বের করছি, আজ তোর পা ভেঙে দিব। তোরে যে এত মানুষ ডাকছে শুনিস নাই? বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনছি তো। শুনছিস তো, কথা বললি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে?
গাধি, কথা কম বলতে বলেছি, তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করেছি। ছাগলের মতো যে সারাদিন ম্যামা করো সেটা কমাইতে বলছি, ভুল হয়ে গেছে। এখন নেমে আয় বলছি, মারবেন না তো? অসহায়ভাবে মুচকি হাসি দিয়ে, না মারবো না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামবো। আচ্ছা ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম। একটু সরে দাঁড়ান। কেন? লাভ দিব। তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মাগো, গেছে রে, পাটা ভেঙেই গেছে। মেজাজটা গরম হয়ে গেল, কি আর করা, কোলে করে ঘরে নিয়ে আসলাম। বাড়ির ভেতরে এসে পড়লাম এক বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছাড়া রে, সেইটারে কি করছে। কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবছে অন্যটা। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইলো। বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতে মাকে বললাম, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড, এই সকালবেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনে মা দৌড়ে আসলো। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরও কেন আমার কথা শোনোস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস। মা, হিহি। তিথি, কিরে বেহায়া, হাসতেছিস ক্যা? মা, আজ থেকে তো তুমিই আমার মা, তুমি আবার কাকে বলবা? তিথি, মায়ের মুখে একটা খুশির রেখা ভেসে উঠল। তোকে কে বলল? মা, নিলয় ভাইয়া বলেছে, আরও বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরলো, আর আমি দৌড়ে ঘরের ভেতর। মাও মুচকি হেসে চলে গেল। কিরে, তুই নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? দাদি, কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না? তিথি, দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? কিছুই ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। দাদি, কিভাবে? তিথি, এই যে শুনছেন, ওগো শুনছেন, এইভাবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বোঝে? তিথিও তেমনি। একবার এই দৌড়াচ্ছে তো আর একবার ওই দিকে। একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। তিথি, এখানেই থাক, উঠবি না। আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরে তিথি চিৎকার করে ডাকছে, ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে। পেছন ফিরতে আবার বলছে, ওগো এইদিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নাই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলে উল্টো আমারই বিপদ। বাবাও মুচকি হাসছে। কিরে নিলয়, তিথি ডাকছে, শুনছিস না? হাঁ করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয়। বাবা, হ্যাঁ বল, ডাকছিস কেন, কি হয়েছে? কিরে, তুই কি তিথিকে এখনো তুই বলেই ডাকিস? বাবা, হ্যাঁ, ওকে তো আগে থেকেই তুই করেই বলি। আগের কথা ভুলে যা, আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। তিথিমা, তোকে যদি তুই করে বলে আমায় বলবি। বাবা, ঠিক আছে বাবা। তিথি, তাহলে কি বলে ডাকবো বাবা? আমি। বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। বাবা, ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করেও বলবো, তাও তুই করে বলবো না। এখন বলেন ডাকছেন কেন? হি হি। তিথি, কিরে গাধীর মতো হাসছিস কেন? আমি। বাবা না আপনাকে তুমি করে বলতে বলল, আপনি 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 করছেন কেন? তিথি, ভুল হয়েছে আমার বোন, বল ডাকছিস কেন? ডাকছিলাম, ভাবি আমারে বলছে রাতে আমাদের মধ্যে কি কি হলো সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো আগেই বলির পাঠা হয়েছি, সাথে একদিনে আমি গন্ডারের মতোও হয়েছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান? দাঁড়ান, উনি বলতে বললেই বলবো। বলেন না। বলবো? ভাবি তো চলেই যাচ্ছে। তিথি, একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা, কি রে, বাবাকে ডাকছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে। ভুল হয়েছে আমার, আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুমি বসে থাকো, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকার করি। একটা কথা জিজ্ঞেস করছি, বলছেন না? আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যে এই ঝামেলা আমার কপালে জোটালে? কিছু বলছেন? না না, কি আর বলবো, বলছি তুমি বসো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। কিরে নিলয়, কই যাস? চলে যাচ্ছি। এমন সময় মা এই কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে। তিথি, মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলেছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারেও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ পানির মতো তাকিয়ে থাকলাম। মাও আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে,
একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে নিয়ে দিদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়েই রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কী বা বলবো, ও বা বোঝে কি এমন। মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোনো রকম পার করে রাত আসলো, লোকজনও কিছুটা কমেছে। তিথি আর আমাকে ফুপু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না, অনেক জোরাজোরি করেও নিতে পারলো না। বলে যে কাল সকালে যাবে। আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই, তার নিজের বাড়িতে, অন্য বাড়িতে তো আর গেল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তিথি আসলো আমার ঘরে। দাদা ভাই, ও তো ছোট মানুষ, কিছু বোঝে না, কয়েকটা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দেব। দাদি: হ্যাঁ দাদি, ঠিকই বলেছো, আমাকে আজ অনেক কিছু শিখিয়েছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জেগেছে? মারবা কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না বলতে। তিথি তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নাই কে বললো? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সবসময় প্রথম হতাম? আর বৃত্তিও তো পাইছি এইটে। তুমিও তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, বলো নাই? তিথি: বুঝতে পারছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলেও দোষ, না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু, আমি আর স্কুলে যাব না বলে নাচতে শুরু করেছে। দৌড়িয়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া। ধ্যাত, ওগো ওগো, শুনছেন? আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারাদিন ঘোরাঘুরি করমু আর খেলমু। আমার যে কি খুশি লাগতেছে বলেই আমাকে জড়িয়ে ধরলো। এদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে আসছে, এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুপুও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়, কোনো শব্দ করছে না, আর বাবার কাছেও কোনো নালিশ দিচ্ছে না। তারপরেও আমার রাগ কমলো না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে আসলাম আমার কর্মক্ষেত্র চট্টগ্রামে। আসার সময় দাদিকে বলে আসলাম যে তোমার নাতিনকে পারলে কিছু শিখায়ও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছতে প্রায় 16 ঘন্টা লাগলো। যানজটের কারণে ফোনটাও বন্ধ। রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন খোলার সাথে সাথে বাবার ফোন। নিলয়, তুই কই? বাবা, আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়। তিথি হাসপাতালে, বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেইভাবেই বেরিয়ে পড়লাম। চট্টগ্রাম এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে ঢাকায় পৌঁছালাম। আর ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলছে। বাবা, কি হয়েছে? ঠাস। হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা তো জানিস। আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি। তুই জানিস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, সেজন্য এখনও কিছু খাইনি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও বন্ধ। যতক্ষণ জানতে না পারবে তুই খাস নাই ততক্ষণও কিছু খাবে না। আর এইভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যেই মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতো, সেই মেয়েটা পরশু রাতের পর এখন পর্যন্ত কিছুই খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারি নাই। আর তুই ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। সত্যিই কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর আমায় দেখে তিথি মিটমিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসছো কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে, হি হি। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। মা ফুপু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করছো কেন? আমি: নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভাল লাগছে না। কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। তিথি: দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। দাদি একটু এদিকে আসো তো। আমি: বল। দাদি, তোমার পাটা একটু উপরে তুলবা? কেন? তোমার পাটা ধরে বলি, ওকে আর কিছু শেখাইতে যাইও না, যা শেখানোর আমিই শেখামো। সময় হলে আমার ইজ্জত নিয়ে আর সাপ লুডু খেলো না। আর তুই
না না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? আমি স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয় তাই? তিথি, ধুর পাগলি, ওগুলো এমনিই বলে, আর কোনোদিনও এমন করবে না, আর আমিও তোমার সাথে কখনো এমন করব না। বলেই অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আমাকে ঝাড়ি দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বললেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাইতে পারেনি। আমার কপালে একটা চুমুও দিয়েছে। বাবারা মুখ চুপ। মায়ের আর দাদির মুখে হাসি, আর আমি জানলা দিয়ে দিনের বেলা আকাশে তারা গুনি। বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছে, মাই সবাইকে দেবে। তিথি, হ্যাঁ তিথি তো ঠিকই বলেছে, ও কি পারবে এসব করতে? তুই খা মা। বাবা, ওগো আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। তিথি, ওর কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। নিলয়, খাইয়ে দে তিথিকে, হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো, আপনাকে একটা কথা বলি। বল। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না। আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই। আচ্ছা, পরে বোঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নাই? না, তবে বান্ধবী আছে একটা, একটা মাত্র বান্ধবী। ও কি প্রেম করে কারোর সাথে? ছি না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে, আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে। কেন তোমার কথায় সবাই হাসছে? তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না, কিন্তু মা যদি বকে। তিথি, মা কিচ্ছু বলবে না, সত্যি তো? আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? তিথি, আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মা গো, লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। তাই? এখন ঘুমাও বলে মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি গেলাম ড্রয়িং রুমে। বসে সবাই মিলে গল্প করছি, তখন তিথি এসে আমার পাশে বসলো। বলছে, শোনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন না। আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতে তিথি দৌড়িয়ে আমার কাছে আসলো। কই গেছিলেন আপনি? আপনাকে সেই কখন থেকে খুঁজছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। ঠিক আছে চল। মা, বাবা আর শাশুড়িমা বসে কি নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে তিথি, কিছু বলবি? ফুপু, হ্যাঁ মা, বল। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দেবে না? তিথি, না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ বলেছই তো, বেয়াদব মেয়ে। দেখছেন ভাইজান মুখে মুখে কেমন তর্ক করে। ওই, তোকে কবে মিথ্যে বলেছিলাম? কেন তুমি বলো না প্রেম করা পাপ? প্রেম করা ভালো না? কাল রাতে তো উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরাও হাসো। আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না। উনি আরও বলেছে উনি আমাকে সব শেখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। হি হি। আবার উনি আমাকে জড়ায়ও ধরেছিল। আমি তো ভয়ে শেষ। ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা, এবার বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়িয়েছি। সেই দিনটা কোনো রকমে পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্য রেডি হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, কিছু বলবে? না, তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটাও যেন ঠিক মতো হয়। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। ঠিক আছে। আর তোমার কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলা। আচ্ছা এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরে পর্যন্ত যাই, আমার ভালো লাগছে। মাথায় একটু হাত বুলিয়ে দেন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার ছাড়ো পাগলি বউ আমার।
বাইরের মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে দিয়ে আমার পেছন পেছন আসলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতে তিথির ডাকে পেছন ফিরলাম। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারোর সাথে করব? তিথি। আমি আর পেছন দিকে না তাকিয়ে চলে আসলাম। ওই আমার সাথে আয়। ওই ছেড়ি, তোর মাথায় কি কিছুই নেই? থাকবে কি করে? সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? দাদি। কেন, আমি আবার কি করলাম? তিথি। কি করছো জানোস না? বোঝোস না কিছুই? ওই তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলো, সবাই তো তখন আমার নাতিটারে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না দাদি। ঠিক আছে নানি। তিনি চট্টগ্রামে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, আসসালামু আলাইকুম। ওগো, কেমন আছেন আপনি? কি করেন, খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা, রেখে দেই। আসসালামু আলাইকুম। আমি তো পুরাই টাস্কি। একই কথা বললো না, মেশিন গানে গুলি ছাড়লো ঠিক বুঝলাম না। ঘোর কাটতেই ফোন দিলাম। হ্যালো, আমি। জি বলেন, কে বলছো তিথি? জি, ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি তিথি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ও মা, নানি বললো আপনার সাথে কথা বলতে। আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কি না জিজ্ঞেস করতে, তাই করলাম। ও তা, আমার কাছে শুনেই যে ফোন রেখে দিলে? বারে, রাখবো না। নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিয়েছি। তিথি। হ্যাঁ, ভালো করেছো। ফোন কার এটা? আমি। আমার। তোমার? তুমি ফোন কই পাইলা? আমি। মামা। থুক্কু, বাবা কিনে দিয়েছে আমাকে। জানেন, এখানে না সুন্দর সুন্দর গেমস আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন গেমস খেলি, খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খাইছি কি না, কি করি, তোমার কথা মনে পড়ে কি না? আমি। নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। তিথি। না, কিছু বলবে না। আমি। যদি বলে? কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন দিচ্ছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। তিথি। কি? কার সাথে কথা বলেছো তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে, আপনি না বলে গেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম শেখাবে। তিথি। ও কেন তোমাকে প্রেম শেখাবে? তিথি। আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারো। আমি। যাহ, আপনি কি সেটা বলেছেন? আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যায় না, হি হি। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা, বললেন না আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কি না? তিথি। আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবা না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে।